হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জলি আর তোমরা দেখছো জলিস কিচেন অ্যান্ড ব্লগিং। আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। আজকে কোনো রান্না বান্না বা ব্লগে আমি কোনো ভিডিও বানাচ্ছি না। তো আমার চ্যানেলে আমার যেটা অন্যায় দেখি, মানে চারিদিকে যা ঘটছে এখনো অব্দি ঘটে চলেছে, আজকে সেই বিষয় নিয়ে কথা। এটা অনেকের ভালো লাগতেও পারে, না লাগতেও পারে, কিন্তু যেটা সত্য, যেটা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, তো সেটা বলতে অপরাধ কোথায়? আজকে যেটা নিয়ে ভিডিওটা করছি বা যা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের তিলোত্তমা, অভয়া তিলোত্তমা, মানে তার নাম নেওয়া যাবে না, এই আইনটা কিন্তু আছে। এই আইনটা কিন্তু আমাদের দেশে আছে যে নামটা নিলে তার জেল হতে পারে, দণ্ডনীয় অপরাধ, শুধু নাম নেওয়ার জন্য। ভাবতে পারছো তোমরা যে শুধু নামটা নিলে পরে জেল হতে পারে, এটা হচ্ছে দণ্ডনীয় অপরাধ। কিন্তু যারা দোষী, দোষ করে এখনো একদম ছত্রছায়ায় চাপা হয়ে আছে, তাদেরকে যে সিবিআই এখনো খুঁজে বার করতে পারছে না, সেটার কিন্তু কোনো অপরাধ নেই, সেটার কিন্তু কোনো সময় নেই। সেটা 90 দিন, 1 বছর, 2 বছর, 5 বছর বাদেও কিন্তু আমরা রায় পেতে পারি, তাই না? আসল কথা বলতে কি, আমরা হচ্ছি আশাবাদী। যারা আমরা ভারতবর্ষে জন্মেছি, আমরা সারা জীবন ধরে প্রত্যেকটা জিনিস আশায় বসে থাকি যে কখন এটা সুরাহা হবে, কখন ন্যায় বিচার পাবো, কখন আমরা উই ওয়ান্ট জাস্টিস পাবো। আমিও রাজপথে হেঁটেছি, আমি অনেক হেঁটেছি, প্রত্যেকটা মিছিলে গেছি, তারপরে সিজিও কমপ্লেক্স থেকে শুরু করে স্প্ল্যানেডে, যেখান থেকে যা যা মিছিল হয়েছে আমি সব মিছিলে যে আমি একা হেঁটেছি তা না, সারা কলকাতার লোক, কলকাতার বাইরে থেকে অনেক লোক এসছে, তারাও কিন্তু হেঁটেছে। আর তারা যে হেঁটেছে, অনেকেই হয়তো বলেছে বিচার কি পাবে, বিচার কি হয় এই ভারতবর্ষে, অনেকের মুখে অনেক রকম কথা। তো তখন মাথায় এত সব নিইনি, কারণ একটা মানুষ বলার সুযোগ পেয়েছে। সুযোগ মানে এই যে এতগুলো নারকীয় ঘটনা ঘটে চলেছে আমাদের অভয়ার পরেও, কিন্তু আরো 4-5টা, আমি কম করেই বললাম, ঘটেছে। তো এরকম ঘটে চলেছে, তা সত্ত্বেও কিন্তু কমেনি। তাহলে নারী সুরক্ষা এই ভারতবর্ষে, আমি শুধু কলকাতা বলবো না, কারণ মণিপুরের ঘটনা কিন্তু আমরা সবাই জানি। আমরা আসিফা বানুকে জানি, আমরা মণিপুর জানি, আমরা কামধেনু জানি, আর অনেক, দিল্লির নির্ভয়া কাণ্ড আমরা দেখেছি। অনেক কত বছর লেগেছিল জানি না বিচার পেতে, তো দিল্লির নির্ভয়ার কাণ্ডও আমরা দেখেছি, কিন্তু সেটা জাস্টিস পেয়েছিল। কিন্তু একটা কথা, এই যে এত দিন ধরে এই যে যারা এই কাজগুলো করলো, করে এখনো এই সমাজের মধ্যে হয়তো কিছু জন জেলের ভেতরে আছে, আর কিছু জন যারা আছে এর সাথে জড়িত, তারা বাইরে খোলামেলা ঘুরে বেড়াচ্ছে। তো তারা এটাই দেখছে, এখনো অব্দি তারা দেখছে যে এটাই হচ্ছে সেই ভারতবর্ষ যেখানে দোষ করলে পরেও ঢুনতে রহে যাওগে, আর কোর্টে ডেট পে ডেট, ডেট পে ডেট। প্রথম দিন যখন মিছিলটা স্টার্ট হলো, যেটা নাগরিক মিছিল ছিল, কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা যে মিছিলটা ছিল, প্রচুর লোক, প্রচুর, মানে লাখ লাখ মনে লোক হয়েছিল, হেঁটেছিল। আর তখন ডাক্তাররা কিন্তু, এই জুনিয়র ডাক্তাররা ওখানে শপথ করেছিল যে যতদিন না আমরা অভয়ার বিচার পাবো, আমরা কিন্তু ছাড়বো না, আমরা কিন্তু আমাদের জাস্টিস আমরা ছিনিয়ে নেব। তখন আমরাও সাথে ছিলাম, অনেক মানুষ ছিল, 8 থেকে 80 পথে নেমে গেছিল, কেউ কিন্তু কোনো চিন্তা করেনি। আর যারা ঘরে বসেছিল তারা একটা কথাই ভেবেছিল যে এই ভারতবর্ষের কিছু হবেই না। সত্যি আজকে 90 দিন পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত কিন্তু আমরা রায় পাইনি, কারণ আমাদের সুপ্রিম কোর্ট ডেট পে ডেট, ডেট পে ডেট দিয়ে যাচ্ছে। প্রথম দিকে এই সঞ্জয় রায় কিন্তু বলেছিল আমি খুন করেছি, আমি সব করেছি, আমি দোষারোপ, আমি সবকিছু। তো হঠাৎ করে তার ভেতরে এই কিছুদিন হলো এরকম একটা চেঞ্জ, এরকম একটা বদল, আমি কিছু করিনি, আমাকে দিয়ে বলানো হয়েছে, করানো হয়েছে। আচ্ছা, এগুলো কেন হচ্ছে? এগুলো কেন হচ্ছে সাধারণ মানুষের পক্ষে জানা খুবই অসম্ভব। এই যে ঘটনা, আজকে এই যে সৌম্যদীপ যে ছেলেটি যে মারা গেল যাদবপুর ইউনিভার্সিটিতে, যে ঘটনাটা ঘটলো, তারও কিন্তু কেসের কোনো সুরাহা এখনো পর্যন্ত হয়নি। আমি যখন এই জুনিয়র ডাক্তারদের মিছিলের সাথে সিজিও কমপ্লেক্সে যখন গেছিলাম, তখন সিজিও কমপ্লেক্সে 5 জন ডাক্তার ভেতরে গেছিল। সিজিও কমপ্লেক্সের ভেতরে গিয়ে তারা সিবিআই কে জিজ্ঞেস করেছে, যার সাথে কথা বলার, যে কেসটা দেখছে উনি তো ছিল না, তো যে ছিল তার সাথে কথা বলেছে জুনিয়র ডাক্তাররা কথা বলার পর তারা বলেছিল যে এই এত কোটি মানুষ ভারতবর্ষে, আর সিবিআই তে তাদের রিক্রুটমেন্ট যে কজন কাজ করে 5000, তাহলে 5000 মানে সিবিআই তে যে কাজ করে। তো এই যে এতগুলো ঘটনা, এই যে এতগুলো ঘটনা, আর যত এইসব ঘটনাগুলো ঘটছে, তাই জন্যই এগুলোর কেস দিনের পর দিন ডেট পে ডেট, ডেট পে ডেট পড়ে আছে, কারণ সিবিআই তে কোনো রিক্রুটমেন্ট নেই,
তারা নতুন করে কোনো লোক ঢোকাচ্ছে না। 5,000 মানুষ মানে সিবিআই দিয়ে এই এত কোটি ভারতবর্ষের জনসংখ্যা এরকম ভাবে চলে যাচ্ছে। আর আমরা এখনো আশাবাদী হয়ে কবে রায় পাবো আমরা এই চিন্তা করেই কিন্তু আশা করে বসে আছি। এটারই নাম হচ্ছে ভারতবর্ষ। হ্যাঁ, আমি কিছুদিন আগে বলেছিলাম আমি খুব গর্বিত, আমি বাংলাদেশ দেখে বলেছিলাম আমি খুব গর্বিত যে আমি ভারতবর্ষে, আমার ভারতবর্ষ হচ্ছে আমার দেশ। হ্যাঁ, এই ভারতবর্ষের মাটিতে অনেক মহান মহান ঋষি মুনি ঋষি থেকে শুরু করে আজকে নেতাজি সুভাষচন্দ্র বোসের এই মাটিতে আজকে এইসব হচ্ছে। জানি না এই পাপ, এগুলোকে আমি পাপই বলবো, কারণ এই পাপের বোঝা কবে ফুলফিল হবে, মানুষের কত কত সম্পত্তি, কত কত টাকা মানুষ মেরে কত কি করে কোথায় রাখবে। একটা জিনিস, আইন আছে, আইনের জায়গায় এটা মানুষ বিচার করে। যে আইন আজকে আইন আদালত খুনি দোষী নির্দোষ, যে নির্দোষ সেও ভুল করে দেখা যাচ্ছে যে তাকে দোষী বানিয়ে দেওয়া হচ্ছে, সেও মরে যাচ্ছে। তো এইরকম যে জিনিসগুলো যেগুলো মানুষের বিবেচনার দিকে, সেইগুলো যখন হয় তখন কিন্তু মানুষ দেখে আর উপরওয়ালাও দেখে। আর উপরওয়ালা যখন যেই জিনিসটা যাকে দেবে শাস্তিটা, সেটার চেয়ে কিন্তু বড় শাস্তি আর কিছু হতে পারে না। তাই জন্য হয়তো অনেকেই ভাববে যে এটা আবার কি কথা, এটা তো ধার্মিক কথা এসে গেল। হ্যাঁ, ধার্মিক ভাবো বা যাই বলো, তুমি যে এই যে কর্মটা করবে এই জীবনেই কিন্তু তোমাকে ভুগতে হবে। হয়তো ভাববে যে আমি কেন কষ্ট পাচ্ছি, তোমার এই জীবনেরই কর্ম তোমাকে এই জীবনেই কিন্তু কষ্ট ভোগান্তি দেবে। আজকে যেই মা বাবার কোলটা খালি হয়ে গেল, আমি এটা সৌম্যদীপের সময় বলেছিলাম যে আর কোনো সৌম্যদীপ যেন না হয়। তো সেই রকমই একটা এইরকম শিক্ষিত মেয়েকে তৈরি করে এইরকম একজন ডাক্তারকে আমরা হারিয়ে আজকে আমরা কত সুন্দর আমাদের ভারতবর্ষ, আমরা কলকাতায় রয়েছি কি যেখানেই থাকি, আজকে কলকাতায় ঘটনা হয়েছে, এটা দিল্লিতে হতে পারে, বোম্বেতে হতে পারে, মাদ্রাসেও হতে পারে, আসামেও হতে পারে, মণিপুরে তো একটা ঘটনা যা ঘটলো। আচ্ছা, আমি একটা কথা তোমাদেরকে বলতে চাই যে সবকিছু রোষে মেয়েদেরকেই কেন মানে ফোকাস করা হয়, বা মেয়েদেরকেই কেন আক্রোশটা মেয়েদের ওপরেই যায়? সবকিছুর মধ্যে আক্রোশ মেয়েদের কেন? মেয়েরা নরম বলে? পুরো জনসমক্ষে আজকে মণিপুরে যে ঘটনাটা ঘটেছিল, এতগুলো ছেলে আর দুটো মাত্র মেয়ে, এতগুলো ছেলে, যদি অতগুলো মেয়ে হতো আর দুটো ছেলে হতো, তাহলে ভাবতো যে মেয়েরা কতটা এখনো মানে অসহায়। মেয়েরা অসহায় কারণ মেয়েরা নিজেরাই এর জন্য দায়ী। মেয়েরা যে অসহায় না, আজকে মেয়েরাই কিন্তু এর জন্য দায়ী, এটা মনে রেখে দিও। সেইভাবে নিজেকে তৈরি করতে, গঠন করতে হবে। রাক্ষস গুলো যেরকম ধরে নাও মা কালীর যে রূপ ধারণ, মা কালী রূপের মতন ধারণ করতে হয় মেয়েদেরকে। ওইরকম ধারণ দেখলে কোনো পুরুষ, আমি আমার শরীরে যদি কাপড়ও না থাকে, কিছুদিন আগে ইরানে একটা মেয়ে, তার সাথে ইরানে যে ঘটনাটা ঘটেছে, তাকে বোরখা পরা নিয়ে একটা, সে নাকি ঠিকভাবে বোরখা পরেনি, এই নিয়ে তাকে কি বলা হয়েছে ইউনিভার্সিটিতে ইরানের। তো মেয়েটা একটা এই ব্রা প্যান্টি ইনারওয়্যার এগুলো পরে মেয়েটা বেরিয়ে গেছে। তো ভাবতে পারছো ইরানের মতন জায়গায় মেয়েটা, এতগুলো বোরখা পরা মহিলা, এতগুলো মেয়ে, তাদের সামনে ওই ইনারওয়্যার আর ওই ব্রা প্যান্টি ওই পরে বেরিয়ে গেছে। কারণ শরীর দেখে ধর্ষক আসে না, কিন্তু ছেলেদের যারা ধর্ষক, যারা রাক্ষস, তাদের কিন্তু এই জায়গাটায় তাদের সোচে থাকে হচ্ছে আক্রোশটা। সেই আক্রোশটা হচ্ছে নারীর শরীর। নারীর শরীরটা হচ্ছে তাদের একটা আক্রোশের জায়গা। সেটা বোরখা পরেই থাক কি বোরখা ছাড়াই থাক, জামা কাপড় পরা অবস্থায় থাক বা ছাড়া অবস্থায় থাক, তাহলে মেন জায়গাটা হচ্ছে ওই রাক্ষসগুলোর এই যে চিন্তাধারা, সোচ। আমি যখন সৌম্যদীপের ভিডিওটা বানিয়েছিলাম তখন আমি ওখানে বলেছিলাম যে যদি পুরোপুরি শিক্ষা পাওয়া যায় তাহলে কিন্তু একটা প্রকৃত মানুষ হয়ে ওঠে। তার ওই ডিগ্রি দেখে কিন্তু শিক্ষা হয় না, তার ডিগ্রি দেখে তাকে বিচার বিবেচনা করে। তাহলে এই যে সঞ্জিত ঘোষ, আজকে সঞ্জিত ঘোষ যে এত শিক্ষিত গোল্ড মেডেলিস্ট একটা প্রফেসর, আজকে এই এই কার্যকলাপগুলো করেছে, তাকে আবার যতক্ষণ না দোষী সাব্যস্ত হচ্ছে তাকে দোষী বলা যায় না। এরকমই একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে নবান্নে ঘটেছে, যে দোষী যতক্ষণ না অব্দি প্রমাণ হচ্ছে তাকে দোষী বলা যায় না। আচ্ছা তোমরা বলো তো, তাকে কি বলবো? তাকে হাই দাদা হ্যালো দাদা বলে ডাকবে? তার উপরে যেই জিনিসগুলো এসছে, দোষটা মানে সেগুলো করেছে কিন্তু প্রুভ হয়নি এখনো পর্যন্ত, কিন্তু এতগুলো লোক কি মিথ্যা কথা বলবে? এতগুলো লোক, এতগুলো মানুষ ওখানে আছে। এমনকি কিঞ্জল যে আছে, কিঞ্জল বলছিল যে তার মানে যে রুমে যেতে গেলে, প্রিন্সিপালের রুমে যেতে গেলে 2 ঘন্টা ওয়েট করতে হয়। সে বাউন্সার নিয়ে ঘুরছে। কেন তাকে বাউন্সার নিয়ে ঘুরতে হবে একটা প্রিন্সিপালকে? সাধারণ মানুষ তো সাধারণ ভাবেই থাকবে, সে তো কোনো সেলিব্রিটি না যে তাকে বাউন্সার নিয়ে ঘুরতে হবে। তাহলে বুঝো বাউন্সার নিয়ে কারা ঘুরে। আজকে অনেকগুলো ঘটনা
এটা কোনো রাজনীতি বা এই পার্টি আসবে ওই পার্টি যাবে এই হবে ওই হবে তা না। আজকে সাধারণ মানুষ রাস্তায় নেমেছে, সাধারণ মানুষ রাস্তায় নেমেছে। আজকে সেই জায়গাটা মানুষের দেয়ালে পিঠটা ঠেকে গেছে। আজকে 90 দিন হয়ে গেছে, এখনো পর্যন্ত কিন্তু সুপ্রিম কোর্ট কোনো রায় শুনানি দিতে পারেনি তারা। কারণ একটাই, যে অভয়ার যে বডিটা আছে সেটাই নেই, যাকে নিয়ে যে কেস, যাকে নিয়ে যে ঘটনা, তার অস্তিত্বই নেই। তাকে একদম পুড়িয়ে ছাই করে গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়েছে। তাও কিন্তু মানুষ লড়ে চলেছে, তাও কিন্তু মানুষ হাল ছাড়েনি। মানুষ যেরম করে পারছে। আমার শরীর যখন খারাপ ছিল, আমি যেতে পারিনি কিছু কিছু মিটিং এ, আবার গেছি মিছিলে, অনেক জায়গায় গিয়ে আজকে ওই ছেলে মেয়েগুলো অতদিন ধরে না খাওয়া দাওয়া করে ওরকম ভাবে পড়েছিল, সবকিছু মানুষ সব দেখতে পাচ্ছে, সবকিছু কিন্তু আমাদের চোখের সামনে আয়নার মতন পুরো খোলা। কিন্তু এখন এমন একটা জায়গা, এমন একটা পরিস্থিতি যে আমাদেরকে এখন শুধু সময়, আমাদের তারিখ পে তারিখ পেতে হবে। মানে উনি দিচ্ছেন, তারিখ পে তারিখ দিচ্ছেন, আর সেই আশায় আমরা বসে রয়েছি, যে আশায় চাষার মতন বসে থাকা। এই হচ্ছে আমার ভারতবর্ষ। আমার কথাটা হয়তো খারাপ লাগতেই পারে, কিন্তু আমি মনে করি যে মেয়েদের সেফটির জন্য নিজেদেরকে নিজেদেরই কিন্তু রেডি রাখতে হবে। যখন তাদের উপরে কোনো যখন বিপদ আসছে, আক্রোশ আসছে, কিছু বুঝতে হবে, মানে পঞ্চ ইন্দ্রিয় পুরো কিন্তু সতেজ থাকতে হবে। আর চারিদিকে মানে চোখ নাক কান খোলা রাখতে হবে, যে নিজেকে বুঝতে হবে নিজের ব্যাপারটাই। আর সেরকম যদি বিপদে পড়ে যাওয়া হয়, তার জন্য তো কিছু একটা অস্ত্র শস্ত্র নিজেকে ব্যাগে করে নিয়ে ঘুরতে হবে। কিছু করার নেই, এটা হচ্ছে ভারতবর্ষ। জানি না আস্তে আস্তে যে দিনকাল আসছে, যেরকম ভাবে দিন আসছে, এগুলো কি হবে, কি হবে কি হবে না, এটা কেউ বলতে পারবে না। কি ভয়ানক, জাস্ট মানে এই যে ঘটনাটা, মেয়েটার যে যা হয়েছে, আমাদের অভয়ার যে জিনিসগুলো করেছে, যেই সেমিনার রুমে ফেলে রেখেছে, তার পা কোথায় উঠে গেছে, হাত পা মানে সব বেকেতের একটা মাটির ওই যে প্লাস্টিকের পুতুল বলে না, ঠিক পুতুলের মতন ভেঙে ছেড়ে খেলা হয়েছে অভয়ার জন্য। তো সেই জন্য মেয়েদেরকেই কিন্তু নিজেদের সেফটি সিকিউরিটির জন্য মেয়েদের নিজেদেরকে নিজেদেরই কিন্তু রেডি থাকতে হবে। ওই কে করবে, কোন আইন আসবে, হ্যাঁ আইন আসবে না, আইন আসলে তো ক্রাইম হবে না। যে কথাগুলো বলছি একটু ভালো করে এখানে একটু চিন্তা করার মতন কথা বলছি। ক্রাইম না হলে রাজনীতি হয় না, আইন ঠিক হবে না, ক্রাইম হবে। আর ক্রাইম না হলে রাজনীতি হবে না, ক্রাইম হবে তো রাজনীতিই হবে। আজকে অভয়া যে ঘটনাটা ঘটেছে, আজকে অভয়া, আসিফা, কামধেনু, মণিপুর, এই ঘটনাগুলো না ঘটলে তো রাজনীতিতে মশলা মুড়ি বলে না, মশলাদার খবর নিউজ রিপোর্টাররা পাবে না। তারপরে যারা রাজনীতি করছে, যার মধ্যে আছে, তাদেরও রাজনীতি ভালো করে হবে না। এ ওকে ডোবানোর জন্য কাকে ধর্ষণ করে দিচ্ছে, মেরে মার্ডার করে দিচ্ছে, এটাই তো রাজনীতি। রাজনীতির মতন জিনিস যতদিন আছে এই সমাজে, এই সমাজের উন্নতি হওয়া খুবই কষ্টকর। এই সমাজের উন্নতি হয়তো ওই পোস্টার লাইট লাগিয়ে কটা স্ট্যাচু করে রাস্তায়, ওই উন্নতি হবে। কলকাতা শহর আগে যদি টিম টিম করে বাল্ব জ্বলতো, এখন বড় বড় হ্যালোজিন জ্বলবে, লন্ডন হবে, আমেরিকা হবে, কিন্তু সমাজ বদলাবে না। সমাজ কিন্তু সেটাই থেকে যাবে। ওই লাইট আলো আর সুন্দর গাছপালা লাগালাম, লাগালাম, মডেল বসালাম, তাতে কিন্তু সমাজ শুধরায় না। সমাজ একটা সঠিক আইনের দ্বারা শুধরায়। সঠিক ঠিক মতন একটা আইন, যতক্ষণ না আইনি ব্যবস্থা ঠিকঠাক মতন হচ্ছে, ততক্ষণ অব্দি কিন্তু একটা সমাজ শুধরাবে না। সমাজ কিন্তু ওই জায়গাতেই থেকে যাবে, আর ওই জায়গায় ওই রকমই থেকে যাবে। কারণ এটাই যে ক্রাইম হবে, ক্রাইম যদি না হয়েছে রাজনীতি হবে না। রাজনীতিটা কি করে হবে? আজকে এই দল আছে, ওই দলকে ফেলতে গিয়ে এই দল আরেকটা কাজ করবে, এই দলকে ফেলতে গিয়ে এই দল আরেকটা কাজ করবে, এইটাকেই তো রাজনীতি বলে। এইভাবেই তো রাজনীতি হবে। আজকে যখন নির্ভয়ার ঘটনাটা ছিল, তখন কে ছিল দিল্লিতে? তখন ছিল কংগ্রেস। নির্ভয়ার ঘটনা যখন এইরকম ঘটনা ঘটলো, তখন তারপরে কে আসলো? তারপরে আসলো বিজেপি। এইটাই রাজনীতি। আবার বিজেপি আজকে আছে, আর কদিন পরে যখন আবার কিছু শুনবে। বলিদান কি হতে কাকে হচ্ছে? বলিদান হতে হচ্ছে সাধারণ মানুষকে। সাধারণ মানুষ বলিদান হয়। বালিকা বাকরা কাকে হতে হচ্ছে? সাধারণ মানুষকে। তাহলে এই সাধারণ মানুষগুলো যদি উঠে আসে, এই সাধারণ মানুষগুলো যদি প্রতিবাদ করতে শেখে, প্রতিবাদ যদি না করতে শেখে, তাহলে কিন্তু এরকম থেকে যাবে। আর এই সাধারণ মানুষগুলো যদি প্রতিবাদ করতে শেখে, তবে কিন্তু একটা ভালো সমাজ তৈরি হবে। আজকে আমি জানি না দিল্লিতে এই আম আদমি পার্টি যেটা আছে, অরবিন্দ কেজরিওয়াল,
যেটা দেখাচ্ছে, যতদূর আমি ভেতরে দিল্লির ঘটনা এখন জানি না কি চলছে, কিন্তু উপর দিয়ে যা দেখাচ্ছে অরবিন্দ কেজরিওয়ালের দেখছি যা যা উনি কাজ করেছেন, ইলেকট্রিক ফ্রি করে দিয়েছে, জল ফ্রি করে দিয়েছে, এমনকি সরকারি স্কুলগুলোকে এত সুন্দর করে দিয়েছে, তারপরে মেডিসিন মহল্লা মহল্লা এলাকায় এলাকায় মেডিসিন ফ্রি করে দিয়েছে, ফ্রি চেক আপ করে দিয়েছে। তো এগুলো দেখাচ্ছে, এগুলো কিন্তু আমার টোটালি সোশ্যাল মিডিয়ায় দেখা, সোশ্যাল মিডিয়ায় দেখে। আমি দিল্লির কোনো বাসিন্দার সাথে কথা বলে কিন্তু আমি জানি না। যদি কোনো সময় দিল্লির কোনো বাসিন্দার সাথে কথা বলি তো আমি অবশ্যই ওনার বিষয়ে জিজ্ঞেস করবো। আর যদি সত্যিকারের অরবিন্দ কেজরিওয়াল এই কাজগুলো করে থাকে, তাহলে আমি মনে করবো যে উনার মতন মানুষ আমি এখানেও চাই, আমি এখানেও চাই। কারণ যে আমাদের দেখবে, যে আমাদের ভালোভাবে রাখবে, সেফটি সিকিউরিটি সবকিছু দেবে, তো মানুষ তাকেই চাইবে, সেই দলকেই চাইবে। যেই দল দিনের পর দিন জিনিসের দাম বাড়াবে, তারপরে রেশন থেকে ইলেকট্রিক থেকে শুরু করে করে মানুষের রক্ত চুষে নেওয়ার মতো নিয়ে করবে, সেই দলকে তো মানুষ কখনোই চাইবে না। আজকে একটা কথা, যে আজকে একটা মানুষের 50,000 টাকা স্যালারি, একটা মানুষের 5,000 টাকা স্যালারি, তো দুজনে সেম ট্যাক্স কিন্তু দিচ্ছে। কি করে দিচ্ছে, কি করে পাচ্ছে? তাহলে যে মানুষটার 5,000 টাকা স্যালারি আর যার 50,000 যা স্যালারি, তার কিন্তু ট্যাক্স দিতে কিন্তু কিছু এসে যাচ্ছে না, গায়ে লাগছে না। কিন্তু যার 5,000 টাকা স্যালারি, তার কিন্তু রক্ত চুষে নেওয়া হচ্ছে। তো এই জিনিসগুলো কে বলবে? এগুলো তো সাধারণ মানুষ বলবে, সেগুলো মানুষগুলো বলছে না, তাই তাদের ভুগতে হচ্ছে। তাহলে একটা সমাজকে গঠন করতে গেলে কিন্তু সবার আগে দরকার সাধারণ মানুষদের। সাধারণ মানুষ যতক্ষণ না এগিয়ে আসবে, ততক্ষণ অব্দি কিন্তু এই সমাজের কিছু হবে না। আজকে অভয়ার মা বাবা, আজকে তারা যেই পজিশনে, তারা তো সব সর্বহারা, তাদের একটি মাত্র সন্তান, তারা তো সব শেষ, তাদের তো আর কিছু পাওয়ার নেই। আর কি চাই তাদের? টাকা চাই? টাকা চাই না তাদের। তারা যেরকম সিম্পল সাধারণ মানুষ, তারা ওইভাবেই কিন্তু কাটিয়ে দেবে জীবনটা। কিন্তু তারা মেয়ের বিচার চাইছে, তারা মেয়ের বিচারটা যেন ঠিকঠাক সঠিক ভাবে আর তাড়াতাড়ি যেন হয়। কিন্তু সেই তাড়াতাড়ি করতে করতে 90 দিন আজকে পেরিয়ে গেল, আজকে এতদিন হতে চললো, এখনো কিন্তু অভয়া বিচার পায়নি। আরেকটা কথা যেটা আমার খুব এই মন থেকে বলছি, যারা এই কাজ করেছে না, যারা এই নারকীয় ঘটনা ঘটিয়েছে, যারা কাজ করেছে, তারা যদি সত্যিকারের ডাক্তার হয়ে থাকে, আমি মনে করি তাদের আমি ভগবানের কাছে মৃত্যু কামনা করি, পরিষ্কার কথা। কারণ তারা যখন আবার পেশেন্ট দেখবে, তারাও তাহলে সেই নোংরামির চোখে সেই রকম ভাবে পেশেন্টকে দেখবে। তারা গোল্ড মেডেলিস্ট কি আমি জানি না, আমি সত্যি সেই সব ডাক্তারদের মৃত্যু কামনা করি, যে যেই ডাক্তাররা অভয়ার সাথে এই ঘটনা ঘটিয়েছে, তারা যেন এই সমাজে আর না থাকে। তাদের যেই হাত দিয়ে অভয়াকে ধরেছে, তারপরে যা যা করেছে, ওই হাতগুলো যেন ভগবান একেবারে শেষ করে দেয়। ভগবান যখন দেবে না, তারা হয়তো ভগবান বিশ্বাসী না, এত বড় কাজ করেছে, তারা ঈশ্বর বিশ্বাসী না, তারা জানে যে জন্মেছি মরবো, কিন্তু মৃত্যু সেরকম ভাবে না, তাদের মৃত্যু ওইভাবে না, তারা যেন তোড়পে তোড়পে মরে। আমি এটাই বলবো যে তারা যেন তোড়পে তোড়পে মরে। আমার একটাই আশা, আর ভগবানের কাছে প্রত্যেক দিন একটা কথাই বলি, মেয়েটার এবার বিচার দাও ঠাকুর, মেয়েটার এবার বিচার দাও। আজকে অনেক দিন হয়ে গেল, মেয়েটা এখনো বিচার পেল না। মাঝখানে একটুখানি আশার আলো দেখা গেছিল, হয়তো আমি ভাবলাম যে মেয়েটার আত্মায় একটু আজকে শান্তি পাবে। হ্যাঁ, কার্নিভাল, দ্রোহের কার্নিভালের দিন কত লক্ষ কোটি কোটি মানুষ ওখানে, লক্ষ লক্ষ মানুষ ওখানে, সেই দিনকে মেয়েটার হয়তো একটু হলেও উপর থেকে দেখে একটু হয়তো তার আত্মাটা শান্তি পেয়েছে। যাই হোক, আমার এই ভিডিওটা কার কিরকম লাগবে জানি না, কিন্তু যেটা সত্যি ঘটনা তোমাদের সামনে বললাম। আর সবাই আমরা আশাবাদী বসে রয়েছি, দেখি, আমাদের দেখা ছাড়া, বসে থাকা ছাড়া তো আর কোনো উপায় নেই।